এখনো কবরের মাটি শুকোয়নি, বাড়ি থেকে কাফন কাফন বাতাবরণ মিয়ে যায়নি, অথচ এই বাড়িতে বিয়ের আমেজ শুরু হয়েছে। মায়ের মৃত্যুর পরদিনই কেউ বিয়ে করতে উন্মাদ হয়। বিশ্বজোড়া এই কঠিন প্রশ্নের উত্তর কেউ হয়তো দিতে পারবে না, কিন্তু আমার তো কপাল পড়ছে। হাত পা ছড়িয়ে বুক উজাড় করে কাঁদছি আমি। আমার এমন কান্না হয়তো পাষাণেরও মন গলে যেত, কিন্তু এই বাড়ির কারোর হৃদয় আমার জন্য নরম হচ্ছে না। তাদের একটাই কথা, বিয়ে করেই তো আর সংসারী হয়ে যাচ্ছ না, বড় হলে সংসার করবে, তাহলে খামোকা আপত্তি করার কারণ কি? গায়ে জড়ানো বিয়ের শাড়ি বারবার এলোমেলো করে আমি আম্মুর কাছে জানতে চাচ্ছি, কেন তোমরা আমায় বিয়ে দিচ্ছ? সবে ক্লাস 5-এ পড়ি আমি। আমার কি বিয়ের বয়স হয়েছে? ও আম্মু, আমি বিয়ে করব না। আমি বিয়ে দিও না, আমি পড়াশোনা করব। তুমি তুমি তো একটু আব্বু আর বড় চাচাকে বুঝে বলো না। ও আম্মু। আম্মু কঠিন মুখ আর নত চোখে ঋতুবার মতো আমার শাড়ি গুছিয়ে দিতে লাগলো। আমি কাঁদছি না হাসছি এ নিয়ে একটু শব্দ করলো না। লাল বেনারসি আর গহনায় আমাকে বধূ সাজিয়ে আম্মু নিঃশব্দে ঘর ছেড়ে চলে গেল। আম্মু ছোটবেলা থেকে আমার সাথে একটা গম্ভীর ভাব নিয়ে থাকে। মা নাকি মেয়েদের পরম বন্ধু হয়, হেসে খেলে সব কিছু মাকে বলা যায়, কিন্তু আমার জীবনে আম্মুর ভূমিকা বিপরীত। মাঝে মধ্যে বন্ধুর চেয়ে শত্রুর মতো আচরণই বেশি পাই আমি। এমনকি ভেতরে ভেতরে আমাকে হাজার ভালোবাসলেও বাইরে থেকে তাই একটু প্রকাশ করতে চায় না। এই যেমন আজ আমার কষ্টে আর বুকে ব্যথার সাগর, অথচ আম্মু আমায় এক চুলও বুঝতে দিচ্ছে না। কিন্তু আমি তো অবুঝ নই, আলহামদুলিল্লাহ সব বুঝতে পারি। কান্নায় আমার এতক্ষণ হয়তো অল্প স্বল্প বিরতি ছিল। আম্মুকে এটা সেটা বলতে গিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করেছি, কিন্তু এখন আম্মু চলে যেতে সেই কান্না এক মুহূর্তের জন্য আর থামলো না। বালিশে মুখ গুজে আমি চিৎকার করতে কাঁদতে লাগলাম, কিন্তু আফসোস আজ কারো কানে আমার কান্নার আওয়াজ ঢুকছেই না। প্রত্যেকটা মানুষ আজ আমার প্রতি নির্দয় হয়ে গেছে। সবচেয়ে বেশি পাথর হয়েছে আমার আপন চাচাতো ভাই জোসেফ ওরফে নীল চৌধুরী। বালিশে মুখ গুজে কাঁদতে গিয়ে শ্বাস আটকে এলো আমার। খুব কষ্ট হচ্ছে এমন করে উপুড় হয়ে কান্না করতে, কিন্তু আমি এক চুলও নড়লাম না। কান্নার দমকা হাওয়ায় আমার মানসপটে এখন হুট করে একটা মুখ ভেসে উঠলো, খুব আপন একটা মুখ। এ আপন লাগা মুখের মানুষটা যদি বেঁচে থাকতো তাহলে আজ আমাকে এভাবে কাঁদতে হতো না, আর না অপরিণত বয়সে বিয়ে ফাঁদে পড়তে হতো। বুক ফাটা আর্তনাদে যখন ভেঙে পড়লাম আমি, তখন চোখের সামনে ভেসে উঠল 6 মাস আগেরকার সেই দিনগুলো। সুখের স্মৃতি আমার বুকের জ্বালা আরও বাড়িয়ে দিল। কথায় আছে না, স্মৃতি দুঃখের হোক বা সুখের সবসময় পোড়ায়। আমিও আজ জ্বলে পুড়ে অঙ্গার হচ্ছি, মনে মনে নিজের করুণ ভাগ্যের কারণ জানতে চেয়ে দুঃসাহসী কাজও করেছি। আমার সৃষ্টিকর্তাকে প্রশ্নবিদ্ধ করে আমার ছোট্ট জীবনে পাপের ঢালঢোল বাজিয়ে চলেছি। ছোটবেলা থেকে হাসি আনন্দে বড় হওয়া আমার জীবনে 6 মাস আগে কার নজর লাগে আমার জানা নাই। 6 মাস আগে থেকেই আমার নিয়তি আর রিজিক কেমন পাল্টে যেতে শুরু করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিকল্পনা বোঝার সাধ্য এই ধরার কারণেই। কিন্তু আমার ছোট্ট কিশোরী মন নিজের ভাগ্যের প্রতি অভিমানী হয়েছিল, আজও হচ্ছে। আর বারংবার জানতে চাচ্ছে, কে আমার সুখের জীবনে কালো জাদু করলো? কেন আমার ভাগ্যে হুটহুট করে এত বড় দুঃখের ঝড় তেড়ে এলো? কার অনিষ্ট করলাম আমি, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত বড় শাস্তি দিচ্ছেন? কোনো উত্তর পেলাম না। শুধু খুশির সেই দিনগুলো ভাবতে গিয়ে অস্ফুট স্বরে উচ্চারিত হলো আমার সেই প্রিয় মানুষটার নাম, মেজো আম্মু। আর চট করে ভেসে উঠল সেই সময়, যে সময়ে আমার জীবনে ঝড় আসা শুরু করেছিল। কেউ হিংসায় আমার জীবনে কালো জাদু করেছিল 6 মাস আগে। রাত্রি শেষ, কুয়াশার ক্লান্ত মুখ, শীতের সকাল, পাতা ঝরুকা খুলে ডানা ঝাড়ে ক্লান্ত হারিয়াল, শিশির স্নাত ঘাসে মুখ রেখে শেষের কান্নায় দুচোখ ঝরছে কার পরিচিত পাখিদের পায়। হেমন্ত এলেই আমার মনে পড়ে যায় আহসান হাবীবের এই কবিতা। ছোটবেলায় বাংলা পাঠ্য বই সুফিয়া কামালের লেখা হেমন্ত কবিতা পড়ে আমি প্রথমবার মতো প্রেমে পড়ে আমার মন হেমন্ত নামক ঋতুর পর এরপর প্রতি বছরই আমার অপেক্ষার প্রহর চলতে থাকে। তার আগমন ঘটবে এই ধারায়, তা ভেবে আমার ছোট্ট মনে প্রেম জাগে। এখন শীতকাল, আমার পছন্দের ঋতু। হেমন্তের বিদায় ঘটিয়ে এখন প্রকৃতিতে তার ঘন ঘটা চলছে। এই তো 3-4 দিন আগে আব্বুর সাথে স্কুলে গিয়ে 5ম শ্রেণীতে ভর্তি হওয়ার কাজটা সম্পন্ন করে এলাম।
নতুন বছরের নতুন ক্লাস দেয়, ক্লাসের কোনো পাত্তাই নেই, সাথে আমারও স্কুলে যাওয়ার নামগন্ধ নেই। তাছাড়া জানুয়ারি মাসে শীতের তীব্রতা যেন আমায় খামচে ধরেছে। শৈত্যপ্রবাহের জন্য বাইরে যতদূর চোখ যায় কেবল কুয়াশা ঘেরা অন্ধকার প্রকৃতি দেখা যায়। এমন শীতে বাইরে বের হওয়া তো দূরের কথা, ঘরেও লেপ কাঁথা ছেড়ে বিছানা থেকে উঠতে ইচ্ছে জাগবে না। আমার সাধের লাল টকটকে ল্যাপটা ফেলে আমি স্কুলে অহেতুক গিয়ে কি করব? ক্লাস হলে না হয় ভেবে দেখতাম। যেহেতু ক্লাস হয় না তাই বাড়িতে বলে রেখেছি। এমন হাড় কাঁপানো শীতে আমি সাত সকালে ঘুম থেকে উঠতে পারবো না। বিছানায় শুয়ে লেপ আঁকড়ে আনমনে আরও কত কি বিড়বিড় করলাম। এইদিকে আমার ঘুম ভেঙেছে অনেক আগে, কিন্তু ল্যাপের গরম তাপে ঘুমটা জিয়ে রেখেছি আমি নিজ মনে। আমার নাম কথা চৌধুরী কথামণি হলেও জন্ম সনদে কথামণির ন পাল্টে গিয়ে ল হয়েছে। ফলস্বরূপ আমি কথামণি থেকে কথামলি হয়ে গেছি। এই গোলমাল যিনি করেছিলেন আমার তার উপর খুব রাগ হয়েছিল। আমার এত সুন্দর নামকে কিনা কথা মলি বানিয়ে দিয়েছে। তৃতীয় শ্রেণীতে থাকাকালীন বাবা আমার জন্ম সনদ তৈরি করিয়েছিলেন, কিন্তু তাড়াহুড়ো এমন একটা ভুল কেউ লক্ষ্য করেনি। এমনকি পরবর্তীতে সেটা আর সংশোধনও করা হয়নি। তাই মানুষের মুখে আমি হয় কথা নয়তো কথামণি আর কাগজে কথামলি। এদিকে আমার নাম কথা হলেও আমার স্বভাব কিন্তু নামের বিপরীত। নামানুসারে আমার উচিত সর্বদা কথায় মত্ত থাকা, কিন্তু কথা বলার ক্ষেত্রে আমি বড্ড মিতব্যয়ী। আর অতি প্রয়োজন ছাড়া যেন আমার মুখ নড়তেই চায় না। অবশ্য মাঝে মাঝে ব্যতিক্রমও হয়। কথামণি কথামণি উৎস মা, আমার ঘরে আম্মুর গলা শুনতে পেলাম। শুনে শামুকের মতো লেপের তলা থেকে মাথা একটু বের করে কোনো মতে জবাব দিলাম, হ্যাঁ আম্মু, আমি জেগে আছি। জেগে থাকলে তো হবে না, উঠো আর উঠে নাস্তা করে নাও, রুটি কিন্তু শক্ত হয়ে যাবে। বলে আম্মু আমার ঘরের জানালা খুলে পর্দা গুছিয়ে রাখলো। এরপর টুকটাক কাজ করে ঘর ছেড়ে চলে গেল। তবে যাওয়ার আগে আরও একবার বলে গেল, রান্না ফেলে আমি কিন্তু বারবার ডাকতে আসতে পারবো না, তাড়াতাড়ি উঠো। আম্মুর গলায় একটু যেন রাগ ছিল, তাতে আমার কি। আমি আম্মুকে ভয় পেলেও যদি ঘুমের বিষয় সামনে আসে তখন আমি চট করে খুব সাহসী হয়ে যাই। শুয়ে রইলাম আলসেমি জিয়ে। অলস মানুষের যদি তালিকা করা হয় তাহলে সেই তালিকায় প্রথমে যার নাম থাকবে সে হলাম আমি। আলসেমি যেন আমাকে ভালোবাসার বাঁধানো বেঁধে রাখে, কিন্তু আমি অলস হলেও ঘড়ির কাঁটা তো আর অলস নয়। অতি পরিশ্রমী ঘড়ির কাঁটা ঠিক ঠিক করে ঠিকই 9টার ঘর পেরিয়ে গেছে। ঘুম ভাঙার পর 10-15 মিনিট লেপ মুড়িয়ে শুয়ে না থাকলে দিনের শুরুটা আমার কাছে নির্থক মনে হয়। এদিকে বেলা বাড়ার সাথে সাথে পেটে ক্ষুধার ঘন্টার বেজে চলেছে। আমি পরিমাণে অল্প খেলেও ক্ষুধা সহ্য করতে পারি না, তাই ক্ষুধার্ত পেটকে শান্তি দিতে বিছানা ছেড়ে নেমে পড়লাম। দূর থেকে হুট করে আয়নাতে নজর পড়লো অগোছালো এই আমাকে। গতকাল রাতে বাঁধা ছোট্ট বিনুনিটা নষ্ট হয়ে চুলগুলো খুলে গেছে। সোজা হয়ে আয়নামুখে হতেই টের পেলাম এই বেশভূষা আমায় একদম পাগলের পরিণত করেছে। পুরো মুখে ছড়িয়ে থাকা চুলগুলো 2 হাতে কোনো রকমে ঠিক করার ব্যর্থ চেষ্টা করলাম, এতেও নিজেকে পাগল থেকে মানুষে পরিণত করতে পারলাম না। কি আর করার আছে। অগত্যা পাগলের মতো মুখটা গোটা কয়েক মিনিট দেখে রুম থেকে বেরিয়ে এলাম। ঘুমে আচ্ছন্ন হয়ে হাঁটছি আমি গন্তব্য হেসেলে। সামান্য এই পথটুকু হাঁটতে গিয়ে 2-3 বার হাই উঠলো আমার। হাই তোলার ভিড়ে চটজলদি একটা ভাবনা হলো, ইস, এখন যদি বিছানায় পিঠ ঠেকাই তবে নির্ঘাত ঘুমিয়ে যাব। পায়ে পায়ে রুম বেরিয়ে হেসেলে চলে এলাম। এসে দেখি আম্মু আর মেজো আম্মু রান্নার কাজে ব্যস্ত। আমাকে দেখে মেজো আম্মু জিজ্ঞেস করলো, নূর, ফ্রেশ হয়েছিস মা? এই পৃথিবীর সবাই আমাকে কথা চৌধুরী নামে জানে আর কথা বা কথামণি বলে ডাকে, কিন্তু মেজো আম্মু আমাকে নূর বলেই ডাকে। সবার থেকে আলাদা করে এই নামে কেন ডাকে তা জানতে চেয়ে যখন একদিন প্রশ্ন করেছিলাম, তখন মেজো আম্মু আমায় আদুরে গলায় জিজ্ঞেস করেছিল, নূর নামের অর্থ জানিস? বোধহয় আলো নয়তো জ্যোতি। ঠিক, তবে এর আরও অর্থ আছে। নূর মানে হলো মুক্তি, শীতল। তোকে যেদিন প্রথম আমার বুকে আগলে নিয়েছিলাম সেদিন বুকটা জুড়িয়ে গিয়েছিল। নিজের ছেলেকে জন্ম দিতে গিয়ে আমি খুশি হয়েছিলাম নূর, তবে তোর মতো এমন শীতল শান্তির খোঁজ আমি পাইনি। হয়তো জন্ম দিইনি তোকে, কিন্তু তুই যে আমার চোখের আলো, আমার বুক জুড়ানো নূর। সেদিন এসব শুনে কী যে ভালো লেগেছিল। আবেগে ভিজে গিয়ে আমি মেজো আম্মুকে জড়িয়ে ধরেছিলাম, তার বুকে মুখ লুকিয়ে বলেছিলাম, তুমি ভীষণ ভালো মেজো আম্মু। মেজো আম্মুর মুখে আমার এই নামটা মানায়ও বটে, ডাকলেই মনটা কেমন যেন ফুরফুরে হয়ে যায়। এই যেমন এখন মেজো আম্মু ডাকলো বলে আমার ঘুম ছুট গিয়ে এক টুকরো খুশির চাঁদ দিয়ে গেল।
মুগ্ধ চোখে এই শীতের সকালে তাকে দেখতে গিয়ে ভালোবাসার উষ্ণতায় গা গরম হলো আমার। তবে প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটু অপদস্থ হলাম, কারণ গাধার মতো কাণ্ড যে করেছি। মুখ হাত না ধুয়ে হেসেলে চলে এসেছি। অগোছালো চুলের ঝুপড়ি হওয়া মাথা খানিকটা চুলকে জবাব দিলাম, না মেজো আম্মু, মাত্রই তো উঠলাম। মেজো আম্মু আমার কাছে এসে দুই হাতে চুলগুলো ঠিক করতে লাগলো। আদুরে গলায় বলল, ফ্রেশ হয়ে এবার নাস্তা করে নে, অনেক বেলা হয়ে গেছে। আমি প্রত্যুত্তরে চুপ করে থাকলো। মেজো আম্মুকে দুই হাতে বেঁধে নিয়ে দাঁড়ালাম। এরপর মিষ্টি এক হাসির আদান প্রদানে সারলাম। এদিকে হেসেলের এক কোনায় বসে আম্মু আলুর খোসা ছাড়াতে ব্যস্ত। পাশে থাকা আটার কৌটোর জন্য আম্মুক বোধহয় অসুবিধা হচ্ছে। সকালে রুটি বানানোর পর হয়তো তুলে রাখতে ভুলে গেছে। এখন সেটা দেখিয়েই আম্মু আমাকে বলল, কথামণি, আটার কৌটোটা একটু তুলে রাখো তো মা, বড্ড জ্বালা দিচ্ছে সে কখন থেকে। ঠিক আছে বলে রাজি হয়ে গেলাম। ঘুম আর অলসতাকে আঁকড়ে ধরে কৌটোটাকে নিয়ে রাখতে গেলাম। ঠিকঠাক মতো কৌটোটা উপরে রাখলামও, কিন্তু হঠাৎ সাদা রঙের বৃষ্টি কেন আমার উপর বর্ষিত হলো এটাই ঠিক বুঝতে পারলাম না। ভুবন কাঁপানো একটা শব্দ কানে এলো আমার। আর তার সাথে আম্মু চেঁচিয়ে বলতে লাগলো, অকর্মার ঠেকি, একটা কাজও ঠিক মতো করতে পারো না, পুরো 1.5 কেজি আটা নষ্ট করলে, সামান্য একটা কৌটো রাখবে সেটাও পারলে না, সব কিনা নিজের উপর ঢাললে। আরে তোমাকে নিয়ে আর আমি কি করব? হ্যাঁ। মায়ের এত কথা শোনার পর আমার ঘুমটা পুরোপুরি উবে গেল। আর বুঝতে পারলাম এটা সাদা বৃষ্টি নয়, আটার বৃষ্টি ছিল। কৌটোর ঢাকনাটা লাগানো ছিল না, আর কৌটো নিজের আসন বুঝে নেওয়ার আগে আমি বোকার মতো হাত সরিয়ে নিয়েছিলাম। নিটফল আটাতে গোসল করে আমাকে এখন সাদা ভূতের মতো লাগছে। সেই সাথে আম্মুর বকুনি আমার কানে রীতিমতো কোমায় চলে গেছে। এত সব কাহিনী দেখে এবার মেজো আম্মু আমার আম্মুকে উদ্দেশ্য করে বলল, আপা থামো না এবার। মেয়েটা হয়তো বুঝতে পারেনি। শুনে আম্মু থামলো বটে, কিন্তু তার চোখ মুখে হাজারো বিরক্তির কালো মেঘ হয়ে ধরা দিল। আলু কুচি করতে গিয়ে আম্মু বলে উঠল, মরিয়ম, তুমি আর ওকে আশকারা দিও না তো, ও তো বাচ্চা নয়, সবসময় এমন গোলমাল কেন করে। আমার আব্বু ভাইদের মধ্যে সবার ছোট, সেই হিসাবে আম্মু হলো এই বাড়ির ছোট বউ। মেজো আম্মু বাড়ির মেজো বউ হওয়া সত্ত্বেও আম্মু তাকে নাম ধরে রাখে। বিষয়টা একদিন আমার মাথায় পাক খেতে আমি আম্মুকে শুধেছিলাম, ও আম্মু, তুমি মেজো চাচাকে তো মেজো ভাই বলো, তাহলে মেজো আম্মুকে মেজো আপা না বলে নাম ধরে রাখো কেন? মেজো ভাই আমার চেয়ে বড়, কিন্তু মরিয়ম আমার 6-7 মাসের ছোট। এখন তুমি বলো, ছোট কাউকে নাম ধরে ডাকা যায়? এরপরে বুঝলাম কেন আম্মু নাম ধরে ডাকে আর মেজো আম্মু আপা বলে ডাকে। সবে ক্লাস 5-এ ভর্তি হওয়া মেয়ে তোমার কাছে বুড়ি হয়ে গেল আপা। আপার ছোট ভাইয়ের রাগটা ওর উপর দেখিও না তো। আমি কিন্তু সব জানি। মেজো আম্মু কিসের যেন ইঙ্গিত করলো। এরপর আম্মু আর কোনো কথা বাড়ালো না, চুপচাপ নিজের কাজ নিয়ে ব্যস্ত রইল। মেজো আম্মু আমার গা থেকে আটা ঝেড়ে দিতে দিতে বলল, যা মা, আমি তোর জন্য গরম পানি নিয়ে আসছি, একেবারে গোসলটা সেরে তারপর নাস্তা করে নিস। আমি বোকা বোকা মুখে হ্যাঁ বোধক মাথা নেড়ে ধীর পায়ে হেসেল থেকে বেরিয়ে এলাম। কিন্তু হেসেলের বাইরে পা রাখতেই কারো গলা ফাটানো চিৎকার আটকে উঠলাম। কেউ চেঁচিয়ে বলছে, মা মা, ও মা। কালো জ্যাকেটের আড়ালে সবচেয়ে প্রিয় শার্টের নিজেকে সজ্জিত করে কেউ নাটকের সংলাপে যেন মহড়া দিচ্ছে। সাদা রঙের শার্টের নীল নামক ছেলেকে দেখে চোখ মুখ শক্ত হলো আমার। আজন্ম সাপ নেউলে সম্পর্ক যার সাথে, তার এমন নাটকীয় আচরণে গা বড্ড জ্বালা আজ। এমন ডাকাডাকি করার মতো কি হলো? সাত সকালে সে কি ভূত দেখেছে? রান্নাঘর থেকে মেজো আম্মু ছুটে এলো নীলের ডাকে। বয়সে সে আমার 6 বছরের বড় হলেও আমি রাগে ক্ষোভে কোনোদিনও তাকে ভাইয়া রাখিনি। এ নিয়ে কেউ অবশ্য আমায় কিছু বলেওনি। আমার জীবনে সবচেয়ে অপছন্দের তেতো পচা আর অসহ্যকর জিনিসের নাম যদি কেউ জানতে চায়, তাহলে আমার জবাব হবে আমার মেজো আম্মুর আর মেজো চাচার একমাত্র ছেলে নীল, মিস্টার নীল চৌধুরী। হ্যাঁ, এই নীল নাম, রং এবং মানুষ, এই তিনটাই আমার অপছন্দের, খুব 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 অপছন্দের। আমি তো পারলে পৃথিবী থেকে এই শব্দের নাম ও নিশান মিটিয়ে দিতাম। কোনো কারণ ছাড়া কেউ কাউকে এতটা অপছন্দ করবে না, আমার ক্ষেত্রেও ঠিক তাই। তবে কারণ যদি লিখতে যায় তাহলে পেপার মিলে সব কাগজ ফুরিয়ে যাবে, তবুও কারণ লেখা শেষ হবে না। উদ্বিগ্ন কণ্ঠে মেজো আম্মু তাকে জিজ্ঞেস করলো, কি হলো হ্যাঁ, এমন করে চিৎকার করছিস কেন? মঞ্চ নাটকের বিখ্যাত নায়কের মতো ভয়ার্ত স্বরে সে জানালো, দিন দুপুরে শেওড়া গাছ থেকে পেত্নে নেমে এলে ভয় পাবো না? কী যে বলো না তুমি মা, আমার তো আজরাইল সালামের সাথে দেখা হওয়ার উপক্রম হয়েছিল প্রায়।
ভয়ে হাঁসফাঁস লাগছে, এটাও অভিনয় করে ভালোভাবে ফুটিয়ে তুললো। এদিকে সব কিছু দেখে রাগে গা পিত্তি জ্বলছে আমার। কি যাতা বলছিস তুই? আর শোন, ধর্মকর্ম নিয়ে কোনো রকম ঠাট্টা মস্করা করবি না, এইসব আমার একটু পছন্দ না। মেজো আম্মুর মুখে রাগ ভাসলো, কিন্তু সে অগ্রাহ্য করলো। মা, ওসব কথা পরে বলো, আগে পেতনি তাড়াতে শিগগিরই ওঝা ডাকো। এবার মেজো আম্মুর মুখের রাগ সরে গিয়ে বিস্ময়ে দেখা দিল। পেতনি? দিন দুপুরে তুই পেতনি কোথায় গেলি? জিজ্ঞেস করে মেজো আম্মু আশেপাশে পেতনির খোঁজ করতে লাগলো। কি মা, তুমি দেখতে পাচ্ছ না? আরে তোমার পাশে তো দাঁড়িয়ে আছে, এই যে দেখো সাদা পেতনি, বলেই আমাকে উদ্দেশ্য করে হাত তুলল। এবার তো রাগে দুঃখে কান্না পাচ্ছে আমার। সকাল সকাল আমাকে শেওড়া গাছের পেতনি উপাধিতে ভূষিত করলো। ইচ্ছে তো করছে এই মুহূর্তে তাকে জ্যান্ত পুঁতে দিই, কিন্তু সমস্যা হলো আমি তাকে খুব একটা ভয় না পেলেও তার সাথে যখন তখন তর্কে বা মারধরে নামি না। নীলের এমন বেহুদা রসিকতা হয়তো মেজো আম্মুর পছন্দ হলো না। ধমকে উঠে বলল, নীল, এরকম ফাজলামি করার কি আছে? তুই নূরকে চিনিস না? না, এটা কথা মনি। মাত্র দুইটা শব্দে বিস্ময় আর জিজ্ঞাসা ফুটিয়েই সে অট্টহাসিতে ফেটে পড়ল। পেট চেপে এমনভাবে হাসলো যেন হাসির বোমে তার পেট ব্লাস্ট হয়ে যাবে। এদিকে শুরু থেকে এখন অবধি আমি একটা কথাও বললাম না, চুপচাপ সব হজম করে গেলাম। বিশ্বাস করো মা, তুমি যদি এসে আমায় চিনিয়ে না দিতে, তবে ভূত প্রেত ভেবে আমি সত্যি উদম কেলানি দিতাম। হাসতে হাসতে আরও কিছু অপমানের কথা আমায় নিয়ে বলল। এদিকে মেজো আম্মু বলল, সব সময় কেন ওর পিছনে পড়ে থাকিস? জেনে শুনে খালি মেয়েটার নামে আজে বাজে বকিস। আমি মোটেও আজে বাজে বকছি না মা। আমি তার আরও কিছু বলার বাসনাকে মেজো আম্মু ছাই করে দিয়ে জানতে চাইলো, বাজে কথা রেখে এবার বল, ব্যাগ কাঁধে চললি কোথায়? সেদিন না বিদায় অনুষ্ঠান শেষ করে এলি? কোচিং সেন্টারও তো বন্ধ। সব তো বন্ধই আছে মা, কিন্তু টিউশন তো শেষ হয়নি। তুমি ভুলে গেলে? মেজো আম্মুকে জিজ্ঞেস করলো ঠিকই, কিন্তু উত্তরে অপেক্ষা করলো না। বলে গেল, আজকে শেষবারের মতো আসাদ স্যার যেতে বলল। তিনি আজকে আমাদের বিদায় দিবেন। 11টায় যাওয়ার কথা সবার, তাই টিউশনে যাচ্ছি। ও বুঝলাম, ঠিক আছে তাহলে যা। আর শোন, সাবধানে যাবি, পথে ঘাটে বাদরামি শুরু করবি না। বলেই মেজো আম্মু হেসেলে চলে গেল। যেতে যেতে অবশ্য আমাকে গোসল সেরে নেওয়ার তাড়াও দিল, কিন্তু আমি অপমান গায়ে মেখে চুপটি করে দাঁড়িয়ে রইলাম। আচমকা আমার গালে কারো আঙুলের স্পর্শ পেয়ে আমি চমকে উঠলাম। চট করে তাকাতে দেখলাম নীল আমার গাল থেকে আটা নিয়ে বিকৃত মুখ করে হাসছে। চোখাচোখি হতে বলল, মেকআপ করার এত শখ যখন আমায় বলতে, আমি তোমায় মেকআপ, লিপস্টিক, আইলাইনার আরও যা বগিচগি আছে কিনে দিতাম। এভাবে আটা মেখে ভয় দেখানো তোমার একটু ঠিক হয়নি কথামণি। তার গলায় স্বর নরম, চোখের চাহনি মোলায়েম, ঠোঁটে মিষ্টি একটা হাসি, অথচ শব্দের নিপুণ ব্যবহারে সে আমাকে অপমান করার দক্ষতা খুব ভালোভাবে দেখালো। আমার সাথে এমন করেন কেন আপনি? আমি কি করেছি আপনার সাথে? রাগ দেখিয়ে কথা বলতে গিয়ে কেমন কান্না পেয়ে গেল আমার। গলার স্বর শুনে যে কেউ ভাববে আমি কান্নার প্রস্তুতি নিচ্ছি, অথচ আমি ভীষণ রাগ দেখাতে গিয়ে যে হাউমাউ করা কান্না ডেকে আনছি তা কারোর জানাই হবে না। কাঁদছো কেন? আজব তো, কান্না করার মতো কিছু তো বলিনি। আপনি খুব খারাপ। আমি আমি আপনাকে একটু পছন্দ করি না, সরুন আর সামনে থেকে, বলেই তাকে ঠেলে ঠুলে আমি রুমের দিকে হাঁটতে শুরু করলাম। তবে হাঁটতে গিয়ে শুনতে পেলাম, এ পেতনি, উপস মানে কথামণি, তুমি আমাকে পছন্দ না করলেও আমি তোমাকে অনেক পছন্দ করি। আমার ছোট মায়ের একমাত্র মেয়ে বলে কথা। এই মানুষটা আমাকে খুব জ্বালায়, মাঝে মধ্যে এত কান্না করে যে বলার মতো নয়। তখন অসহ্য হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করি, আমার জীবনে এমন কিছু হোক যেন এই মানুষটার সাথে আমার দূরত্ব বেড়ে যায়, বছরের পর বছর আর দেখা না হয়। কিন্তু আমার পোড়া কপাল, এই যে কথায় আছে না, জীবনে সবচেয়ে অপছন্দের জিনিসটা তোমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখবে। তুমি যত দূরে ঠেলে দিতে চাইবে তত সে তোমার তার করে বেঁধে রাখবে। আমারও ঠিক একই অবস্থা। শৈত্যপ্রবাহ চলছে জানুয়ারি মাস ধরে। ফেব্রুয়ারির ঘরের কোণে উকিঝুঁকি মারছে, অথচ শীতকালে যাওয়ার কোনো তাড়া নেই। সকালের নাস্তায় আজ বহুদিন পর খুদে ভাত আর আলুর ভর্তা খেলাম, যা মজা হয়েছিল খেতে। সবুজ ধনেপাতা ছোট্ট ভাতের দানার ফাঁকে উকিঝুঁকি দিচ্ছিল, আর সাথে সঙ্গী হয়েছিল পেঁয়াজ কুচি। আম্মুর হাতে তৈরি এই খুদে ভাত আমি পেট ভরে খেয়ে তৃপ্তির ঢেকুর তুলেছিলাম। তা দেখে আম্মু হেসে জিজ্ঞেস করেছিল, কেমন হয়েছে? অনেক মজা, ভর্তা ছাড়াই তো আধা প্লেট খেয়ে নিয়েছি।
আরও নিবে? ইচ্ছে তো করছে আম্মু, কিন্তু পেট তো কানায় কানায় ভরে গেছে বলে হেসেছিলাম। ফাঁকা প্লেট আমাকে দিয়ে এটো হাতে উঠে পড়েছিলাম। আজকে ক্লাস নেই, ছুটির দিন। সোয়েটার গায়ে দিয়ে সারাদিনে একটা পরিকল্পনা করতে লাগলাম। পরিকল্পনায় খাওয়া আর ঘুম ছাড়া অন্য কিছু দেখা পেলাম না। আমার ঘরের জানালার পর্দা সরিয়ে একবার বাইরের প্রকৃতি দেখে নিলাম। না, ছাদেও যাওয়া যাবে না, নির্ঘাত ঠান্ডা, নয়তো জ্বর চলে আসবে গায়ে। কি করব ভাবনার মাঝে ঘর থেকে বের হতেই মেজো আম্মুর হাঁকটা কানে এলো। নূর, মা আমার, একটা কাজ করো না। কি কাজ মেজো আম্মু? নীলকে বিস্কুট আর দুধটা দিয়ে আয় মা, আজকে আমার আর আপার একটু ফুরসত নেই। দুপুরে আবার কে না কে নিমন্ত্রণ খেতে আসবে। মেজো আম্মুকে খুব ব্যস্ত দেখালো। আমি ওদের সাবধানে বিস্কুটের বাটি আর দুধের গ্লাস হাতে নিয়ে জানতে চাইলাম, কে আসবে দুপুরে মেজো আম্মু? কে এক নেতা ফেতা নাকি তোর বড় চাচার পরিচিত? রাজনীতি করে নিজেকে তো শান্তি দিচ্ছেই না, আমাদেরকেও শান্তিতে রাখছে না বলে হাসলো মেজো আম্মু। আমার আরও কিছু জিজ্ঞেস করার ছিল, কিন্তু মেজো আম্মু তাড়া দিল, যা মা, দেরি করিস না, আমি কিচেনে যাচ্ছি, হাতে একটু সময় নেই। আমার বড় চাচা রাজনীতি করা মানুষ, রাজনীতির এমনই নেশা তাকে ছাত্র জীবনে পেয়ে বসে বিয়ে পর্যন্ত করেনি। আম্মুর মুখে শুনেছিলাম, কেউ যদি বড় চাচাকে জিজ্ঞেস করতো, কি মিয়া বিয়ে করলা না কেন, তখন বড় চাচা নাকি জবাব দিত, বউ সংসারে একবার গা ভাসায় দিলে রাজনীতি তোর বাপ করবে, পালায় যাবে। তাই আর বিয়ে করা হয়নি। রাজনীতি জিনিসটা আমার একটু পছন্দ নয়, তাই বড় চাচাকেও আমি তেমন পছন্দ করি না। তাছাড়া তার কথাবার্তা কেমন যেন, সারাক্ষণ একটা রাগী ভাব নিয়ে থাকে সবার সাথে। আমি তো তাকে দেখলেই পালিয়ে বেড়াই, কাছে ঘেঁষতে একটু ইচ্ছে করে না, কিন্তু এইসব আমি কাউকে কোনাক্ষরে টের পেতে দেই না। দুধ ছলকে পড়বে এই ভয়ে আমি সাবধানে পা ফেলতে লাগলাম। নীলের ঘরের কাছাকাছি এসে কাঁধ দিয়ে ঠেলে দরজা খুলে দিলাম। দরজা ভেজানো ছিল। ঘরে ঢুকতে নবাবজাদাকে বিছানায় আয়েশ করে শুয়ে থাকতে দেখে মেজাজ বিগড়ে গেল আমার। সে নবাবী হালে পা দুলিয়ে বই পড়ছে, আর এদিকে মেজো আম্মু কত চিন্তা নিয়ে খাবার পাঠালো। ঠোঁট কামড়ে আমি রাগ সংবরণ করলাম, শুধালাম, 2 দিন পর পরীক্ষা আর আপনি শুয়ে শুয়ে প্রেমের বই পড়ছেন? আমার গলা স্বরে চমকে উঠে মুখ থেকে বই সরালো। শোয়া থেকে উঠে বসে জানতে চাইলো, ও তুমি হঠাৎ আমার ঘরে কেন? শুনে খিচিয়ে উঠলাম, কানা আপনি? হাতের জিনিসপত্র দেখতে পাচ্ছেন না? শীতের কাপড়ে মরে যাচ্ছি। তুমি আবার কামড়ে কামড়ে কথা বলছো কেন? এত রাগ হওয়ার মতো কি বললাম? বই রেখে সে লেপের তলা থেকে বের হলো। ট্রাউজার পরা পায়ে স্যান্ডেল গড়িয়ে আমার কাছে থেকে বাটি গ্লাস নিয়ে পড়ার টেবিলে রাখলো। রাগ করবো না তো কী করবো? আপনি কম্বলের তলায় দিয়ে ঘুম দিবেন আর সেই ফাঁকে প্রেমের বই পড়বেন। অন্যদিকে মেজো আম্মু হাজারটা কাজ করে আপনার ফরমায়েশ খাটবে। আর রাগে কাঁপতে লাগলাম আমি, কিন্তু হেসে হেসে বলল, তাহলে দায়িত্বটা তুমি নিয়ে নাও। আমি কেন নেব? আপনি নিজের কাজ নিজে করতে পারেন না? আর পড়া ফেলে প্রেমের বই পড়ার মানে কি? সে এগিয়ে এসে আমার মাথায় হালকা চাটি মেরে বলল, বারবার প্রেমের বই করছো কেন? বেঁচে থাকতে গেলে এইসব বই পড়তে হয়। ছি! মুখ বিকৃত হলো আমার। আমি তাকে হুমকিও দিলাম, আপনি কিন্তু মেজো আম্মুকে আমি কিন্তু মেজো আম্মুকে বলে দেব। কি বলবে? হ্যাঁ, আমি তো বই পড়ছি, তাই না? প্রেম তো আর করিনি বলে চেয়ার টেনে বসে পড়লো। দুধ ভর্তি গ্লাসে একটা বিস্কুট ভিজিয়ে মুখে দিয়ে জানতে চাইলো, চুপ করে আছো কেন? আপনার সাথে কথা বলার রুচি আর নেই আমার, আপনি একটা ছি বলে আমি তার ঘর ছেড়ে বেরিয়ে পড়লাম। তবে তার গা দুলিয়ে ওঠা হাসির শব্দ নিজের কানের কাছে ঠিকই টের পেলাম। চোখের পলকে দিনে চলে যাচ্ছে, টেরও পাইনি। কখন ক্যালেন্ডার পাতায় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ সরে গিয়ে এপ্রিল চলে এসেছে। গত 2 মাস নীলের সাথে আমার তেমন করে দেখা হতো না। বেচারা পরীক্ষা নিয়ে এত ব্যস্ত ছিল যে আমাকে জ্বালানোর মতো ফুলশরৎ তার হয়নি। ও বড় ভালো ছাত্র, বাড়ির সবাই ধরেই রেখেছে জেলায় ও 10-এর মধ্যে থাকবে। শুনেছি ওকে নাকি ভালো কলেজে ভর্তি করানো হবে। আমাদের এখানে বিজ্ঞান শাখার ভালো কলেজ নেই, বিজ্ঞান নিয়ে ভালো কলেজে পড়তে হলে জেলা শহরে যেতে হয়। এসব শুনে আমার মন খারাপ হয়। আমি পড়াশোনায় খুব একটা ভালো নই। 5 থেকে 20-এর মধ্যে রোল থাকলেও নিজের মাঝে স্বস্তি পাই না, কারণ আম্মু আমাকে 1 থেকে 3-এর মধ্যে দেখার স্বপ্ন বুনে, অথচ ব্যর্থ আমি। তুমি এখানে আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে মরছি। এটা নীলের গলা। আমি পিছনে না ফিরেও বুঝতে পারলাম আজ আমার মন ভালো নেই, তাই ছাদে এসেছিলাম। ভেবেছিলাম একলা দাঁড়িয়ে আকাশের সৌন্দর্য উন্মাদ হব, কিন্তু তা আর হলো কই। আমি নীলের দিকে ফিরে মলিন মুখে জানতে চাইলাম, কেন?
আমাকে কিসের জন্য দরকার? মন খারাপ তোমার? প্রশ্ন করতে গিয়ে তার কপালে ভাঁজ পড়ল। আমি চোখ নামিয়ে মিথ্যা বললাম, না। নীল 2 কদম এগিয়ে এসে বলল, এই মিথ্যা কেন বলছো কথামণি? তোমার মন খারাপ বলেই একটু ঝুঁকে এলো, হেসে হেসে শুধালো, আমাকে খুব মনে পড়ছিল তাই না? শুনে চমকে উঠলাম আমি। সে কী করে জানলো আমি এতক্ষণ ধরে তার কথাই ভাবছিলাম? বিস্ময়ে গোল গোল করা চোখে আমি তেজ দেখাতে চাইলাম, মোটেও না। আপনাকে কেন মনে পড়তে যাবে? হু আর ইউ? ও বাবা, ইংরেজি বলাও দেখি শিখে গেছো। তার মনে যদি আমায় নাই পড়বে তবে কার সুখে দিশাহারা হলে প্রিয়া? বলে ডান চোখ টিপ দিল সে। আজকাল আমাকে দেখে নীল চোখ মারে। আমার খুব রাগ লাগে, কারণ আমি জানি চোখ টিপে দেওয়া খারাপ কাজ। খারাপ ছেলেরাই মেয়ে দেখলে চোখ টেপে। আপনি আপনি আবার আমাকে ডান চোখ টিপে দিয়েছেন। আর প্রিয়া? আমার নাম প্রিয়া নয়। আমার কথায় তীব্র প্রতিবাদ ফুটে উঠল। সে যাই হোক, আজ আমার মনে যা আসবে আমি তাই বলবো, আর তাই করব। কেন? আজকে কি আপনার বিয়ে? বলে আমি হেসে উঠলাম। হাসতে গিয়ে মুখে হাত চাপাও দিলাম। সে আমাকে হাসতে দেখে বলল, যাক, অবশেষে আকাশের মেঘ সরেছে। শুনে আমার হাসিতে একটু বিরতি আসলো। হাসি ভাষার ঠোঁটের একটু ভাবুক মুখে বলে উঠলাম, মানে? এত মানে করো না তো। বলে পকেট থেকে লাল টকটকে একটা গোলাপ বের করে আমাকে বলল, এটা নাও। গোলাপ ফুল দেখে অবাক খুশিতে আমার চোখ মুখ বড় হয়ে গেল। লাল টকটকে গোলাপ দেখে আমার খুশি আর ধরে কে। খপ করে ফুল হাতে নিয়ে তাকে শুধালাম, উমা, আমার জন্য গোলাপ ফুল? কিন্তু কেন? তুমি এখন হাসলে তো, তাই আমি খুশি হয়ে তোমাকে উপহার দিলাম। নীলের কণ্ঠস্বর এখন খুব মোলায়েম। আমি তার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে জানতে চাইলাম, এটা কেমন কথা হলো? যদি না হাসতাম তবে কি এটা দিতেন না? অবশ্যই দিতাম, আজকে তো দিতেই হতো। আমি বুঝতে পারলাম না কেন দিতে হতো। আজকে তো আমার জন্মদিনও না, আর আমাদের বাড়িতে জন্মদিন পালন করাও তো মানা। আপনার মনে নেই? সে হালকা করে আমার নাক টেনে বলল, ইস, কত কথা যে বলতে পারে। এত কথা না বললে তো একটু ভাবতেও পারেন। ওমা, আপনি আমাকে আপনি করে বলছেন কেন? আমি মুখ গোমড়া করে অন্যদিকে তাকিয়ে রইলাম। সে ঝুঁকে এসে আমার কানের কাছে আস্তে আস্তে বলল, আপনাকে অনেক কিছুই বলতে ইচ্ছে করছে প্রিয়া ম্যাডাম, কিন্তু কোনো এক কারণে নিজেকে সংযত রাখছি। বলেই সোজা হয়ে দাঁড়ালো। আমি অবাক চোখে তাকে দেখলাম, কিন্তু কিছুই বোধগম্য হলো না। পকেট থেকে একটা সাদা কাগজ বের করে আমার হাতে ধরিয়ে দিল। বলল, আমার কাজ আছে, একটু বাজারে যাব, তুমি এটা পড়ে নিও। কেমন? আমি পিটপিট করা চোখে তাকে দেখে সম্মতি দিলাম। সে চলে গেল। আমি নীলের চলে যাওয়ার পথে তাকিয়ে থেকে গোলাপ ফুলটা নাকে ছুঁয়ে দিলাম। ইস, কি সুগন্ধ! পায়ে পায়ে ছাদের এক কোণায় এসে সিমেন্টে বাঁধানো চেয়ারে বসে পড়লাম। গোলাপ হাতে রাখলাম আর সাদা কাগজটা চোখের সামনে মেলে ধরলাম। মাই ডিয়ার প্রিয়া, আমি জানি তোমার নাম কথামণি, কিন্তু আজকে তো ভালোবাসা দিবস। আমার না কখনো এমন স্বাদ জাগেনি। আজ খুব ইচ্ছে করছিল আমার একটা লাভার থাকুক। আমি তাকে সুইট হার্ট বা প্রিয়তমা বলে ডাকবো, তাকে গোলাপ ফুল কিনে দিব। কিন্তু খোঁজ নিয়ে দেখলাম আমার এসব কিছুই নেই। কোনো মেয়েকে আমি লাভ করি না। লাভার না থাকলে কি এসব স্বাদ মেটানো যায়? যায় না। তাই কি আর করবো? দিনটা তো মাটি করা যায় না, সেজন্য তোমাকেই ফুল দিলাম। এখন তুমি তো আমার কাজিন, সেই কারণে তোমাকে প্রিয়তমা না বলে শুধু প্রিয়া বলেছি। তুমি কি রাগ করলে? কথামণি, একটা রিকোয়েস্ট রেখো প্লিজ। আমার এসব কথা মাকে বলো না। তোমাকে ফুল দিয়ে প্রিয়া বলেছি, এটাও জানিও না। আমি তো কোনো অন্যায় করিনি, তাই না? চিঠিটা পড়া শেষে নষ্ট করে দিও। ছেড়ে ফেলো, নয়তো পুড়িয়ে ফেলো।